সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যেই বাংলাদেশ সচিবালয়ের অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে তা সম্পর্কে বিশদ আকারে জেনেছেন, কিন্তু এখনও বিষয়টা তদন্ত সাপেক্ষে কোনো নির্দিষ্ট তথ্য উদ্ঘাটন সম্ভব হয়নি। প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনিস জরুরি বৈঠক করেছেন, অন্যান্য উপদেষ্টা সবাই এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফিং করেছেন, আমরা শুনেছি দেশবাসী। তো আগুনের যে ধরন বর্ণনা করছেন এই যে ফায়ার ব্রিগেডের ডিজি, এর থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে এখানে যে ষড়যন্ত্রের মাধ্যমে সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সুনির্দিষ্ট ডকুমেন্ট পুরানোর উদ্দেশ্যেই এই নাশকতা ঘটানো হয়েছে। এটা মোটামুটি দেশের মানুষ একটা মোটামুটি ধরেই নিয়েছে নিশ্চিতভাবে, বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে। তথাপিও একটা তদন্ত রিপোর্টের জন্য সবাই অপেক্ষা করতেছে। তো যে কথা আমি বলতেছিলাম আমার প্রিয় দেশবাসীকে, যে আমাদের রাষ্ট্রের পিছনে বহিরাগত এবং দেশের অভ্যন্তরীণ অনেক শত্রু জন্ম হয়ে গেছে এবং এরা এই সরকারকে ব্যর্থ করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এরা সকল বিরোধী পক্ষকে নির্ণয় করা সরকারের পক্ষেও সম্ভব হচ্ছে না এবং বিভিন্ন রাজনৈতিক দল ও রাষ্ট্রযন্ত্রের মধ্যে খানিকটা দূরত্ব সৃষ্টি হওয়ায় সেই জিনিসটা আরও গোলাটে হচ্ছে। এর মধ্যে ইতিমধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কেউ কেউ হয়তো সরকারের উপর সন্তুষ্ট, কেউ অসন্তুষ্ট, এবং বিগত সরকারের আমলে যারা হৃষ্টপুষ্ট হয়েছে বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের মাধ্যমে, এরাও তো চায় না এই সরকার সফল হোক। তাছাড়া বহিঃশক্তি যেভাবে কোন দেশ আমাদের পিছনে দিনরাত তাদের মিডিয়া এবং তাদের গোয়েন্দা সংস্থা এবং তার রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে আমাদেরকে ব্যর্থ করার জন্য, বাংলাদেশকে ব্যর্থ করার জন্য, একটা অকল্যাণকর রাষ্ট্র করার জন্য তারা পায়তারা চালাচ্ছে। এমনকি তারা যদি হজম করতে পারে তাইলে তারা সামরিক হস্তক্ষেপ করতেও কুণ্ঠাসা বোধ করবে না। তারা বিভিন্ন আন্তর্জাতিক, তারা বাংলাদেশকে ভয় পাচ্ছে বলে আমার মনে হচ্ছে না, তারা আন্তর্জাতিক বিভিন্ন পরিবেশ পরিস্থিতি ভয় পাচ্ছে, যে কারণে উল্লেখ করতে পারে এখানে পাকিস্তান এবং চীনকে ভয় পাচ্ছে। যদি এখানে তারা ইন্টারফেয়ার করে, এখানে যদি তারা কোনো সামরিক অভিযান চালাতে চায় তাইলে কিন্তু ওই দিক থেকেও তাদের উপর আক্রমণ হয়ে যাবে। তাছাড়া এটাও আরেকটা দিক যে কোনো দেশে তো অন্যায়ভাবে আক্রমণ করা যায় না। বাংলাদেশ তো কোনো আগ্রাসী ভূমিকা পালন করেনি, আগ্রাসী তো তারাই করতেছে। সুতরাং একক আগ্রাসী ভূমিকায় আসলে জাতিসংঘের মাধ্যমে তারা একটা বেকায়দায় পড়বে। যেহেতু পৃথিবীতে হিন্দু রাষ্ট্র বলতে একটাই, যদিও অনেক লোক কিন্তু রাষ্ট্র তো একটা, ভোট জাতিসংঘে একটাই। কাজে এই মুসলমান দেশ এখানে অনেকগুলো রাষ্ট্র আছে এবং এই রাষ্ট্রগুলোর চাপ অব্যাহত থাকবে এবং এটা এমনও হইতে পারছে অর্থ এবং অস্ত্র দিয়ে মুসলিম দেশগুলা বাংলাদেশকে সাহায্য করবে এবং ভারত কুণ্ঠাসা হয়ে যাবে বুঝতে। কাজে এটা বাংলাদেশ ছোটো কি বড় এটা দেখার বিষয় না। সামরিক অস্ত্র হইলে ছোটো দেশ থেকেও বড় দেশের সাথে যুদ্ধ করা যায়। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে ইসরায়েল ছোটো দেশ, কিন্তু তার সামরিক শক্তি উন্নত থাকার কারণে সে শক্তিশালী দেশ বলে। অপরদিকে দেখেন যে গাজা সামান্য 40 লাখের একটা এরিয়া, অথচ এখানে যে হামাস সদস্য, এরা যে ইয়াসিন রকেট দিয়ে সব ট্যাঙ্ক, আপনার মার্কাবা ট্যাঙ্ক ধ্বংস করে দিছে এবং তারা গেরিলা যুদ্ধের মাধ্যমে
এখন পর্যন্ত কিন্তু এই দখল করতে পারে নাই। হ্যাঁ, তো এখানে এটা তো একটা প্রায় 18 কোটি লোকের দেশ, এবং এখানে একটা জনশক্তি আছে, যুব সমাজ আছে, এবং দেশপ্রেমিক জনগণ আছে। কাজে এটাকে হেলাফেলা করার কোনো সুযোগ নেই পৃথিবীর যে কোনো শক্তির জন্যই, আর বিশেষ করে তো ভারতের জন্য তো প্রশ্নই ওঠে না। যদি হজম করা সম্ভব হইতো তাহলে কবে থেকেই তারা করতো। কারণ এই 53-54 বছরের বন্ধুত্বের ফসল যে আমরা কি দেখলাম, এটা আমরা পুরা বাংলাদেশে যেন বুঝেছি। যাই হোক, এটা আজকের বিষয় না। বিষয়টা হচ্ছে যে কথা বলার জন্য আজকের এই এপিসোডের জন্য আসলাম, তা হচ্ছে যে জরুরি ভিত্তিতে বাংলাদেশের যত স্থাপনা আছে, যতগুলোর মধ্যে ডকুমেন্টারি কাগজপত্র আছে, দলিলপত্র আছে, এবং সংরক্ষণের বিষয় আছে, রাষ্ট্রের অতীব গুরুত্বপূর্ণ বিষয়ে নথিপত্র আছে, এগুলাকে সংরক্ষণ করার জন্য অতিরিক্ত ফোর্স মোতায়েন করেন, সিসি ক্যামেরা লাগান, এবং সম্ভাব্য অন্যান্য দিকেও আপনার নজর দেন। কারণ একটি ঘটনা করেই যে থেমে থাকবে এটা বলা যাচ্ছে না। কারণ একটা পক্ষ চাচ্ছে যেন এই সরকার ব্যর্থ হয়ে যায়, একটা পক্ষ চাচ্ছে এই দেশ যেন ধ্বংস হয়ে যায়। কাজেই আমাদেরকে এখন সংঘবদ্ধভাবে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টা এই বিষয়গুলোকে নজরে নিয়ে দেশকে ঠিক রাখতে হবে। দেশের আইন শৃঙ্খলা সাস্টেনেবল রাখতে হবে এবং সবাইকে সহযোগিতা করতে হবে। সচিবালয়ে একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানে আগুন দিছে, এত উচ্চ পর্যায়ে তাদের চিন্তা ভাবনা। এখন চিন্তা করেন তারা কোন পর্যায়ে নাশকতা করতে পারে। মানে সব ধরনের আপনার বিভিন্ন এতে তারা ডিস্টেবলাইজ করার চেষ্টা করবে আমাদেরকে। এটা আমাদেরকে সতর্কতার সহিত এটা হ্যান্ডেল করতে হবে, এবং দরকার হইলে সব বাহিনী সম্মিলিত একটা আলাপ আলোচনা করে, একটা মিটিং করে, অথবা দেশের সব এলাকার থেকে একেবারে স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে ইনভলভ করে একটা বড় ধরনের কমিটি করা যেতে পারে, অথবা একটা সচেতনতামূলক একটা অ্যানাউন্সমেন্ট করা যেতে পারে যে এই বিষয়গুলো লক্ষ্য করার জন্য। তাইলে দেশটাকে সেভ রাখা যাবে। কিন্তু আমি এটাই মনে করি যে আমাদের প্রতিপক্ষ, দেশের বাংলাদেশের প্রতিপক্ষ, রাষ্ট্রের প্রতিপক্ষ, সরকারের প্রতিপক্ষ, এরা সক্রিয় আছে, এবং এরা বিভিন্ন দিকে রাষ্ট্রকে ডিস্টেবলাইজ করার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত থাকবে। আপনি একটা দিকে তাকিয়ে থাকলে হবে না, আপনাকে সব দিকে করতে হবে, অথবা এদেরকে খুঁজে খুঁজে বের করে দমন করতে হবে, কঠোর হস্তে দমন করতে পারে। কঠোর হস্তে দমন করতে গিয়ে এতে যে কেউ হোক, সে সংখ্যালঘু হোক আর সংখ্যাগুরু হোক, কোনো কোনো ছাড় দেওয়া যাবে না, কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। ছাড় দিলে আমাদের বিপদ হবে। এদের কঠোর হস্তে একেবারে দমন করতে পারলে মোটামুটি একটা আমাদের দেশ একটা পর্যায়ে চলে যাবে আশা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের শেষ কথা এটাই, প্রত্যাশা এটাই, যেন জরুরি ভিত্তিতে রাষ্ট্রের সকল স্থাপনা এবং দলিলপত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তার জন্য আলাদা ফোর্স এবং সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।